এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ আমাদের বাসরাত, তবু একটা পাপ্পিও দিস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে। শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে। কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরো কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ, আমাকে বাঁচাও। মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয়, স্বামী স্ত্রী মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে তো নিতে পারেন। তা না করে মাঝখানে কোলবালিশটা দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমোবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরো, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছেন। এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমাও বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমোতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো কি বলবে। বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না? তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালিমা পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইব। আচ্ছা, এখন তুমি ঘুমোবে নাকি নিচে নামিয়ে দিব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথে আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। এই মেয়ে, বাসরাতে ছক জাগছে, নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি, যত সব। হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে? থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই। বিয়ে করে ফেলেছেন। শুনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে না। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। হয় চুপ করবে? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না।
এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিবে। দুবার শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার দুবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। হ্যাঁ পেত্রে, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমোতে পারি না। যত সব। এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আহ, আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আপনার ছেলে আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমো। দাঁতে দাঁত চেপে বললাম। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে কাপড়টা গায়ে রাখতে বলে সে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কেমন বউ কপালে জুটালে শাড়ি পরে ঘুমোতে পারে না। আয় ওঠো। ও, কি হয়েছে মা? ওই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পড়াতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। আয়, চুপ করবি তুই? আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। চুপ কর। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালিমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফোটে সেটা আমার কলিজাতে ফোটে। আমি কি করব, আমি শাড়ি পরতে পারি না? আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি। বলে পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না, এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরার শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচিমের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না? আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছে। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে থাকায় কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাদো কাদো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিচিটার কথা শুনে আমি পিচির দিকে তাকালাম। পিচিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুঁচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচিটাকে এত সুন্দর লাগে, না দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুঁচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচির নিঃশ্বাস ভারী হয়ে আসছে,
ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেলল। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারামটা কিছু বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচিটা মুখ ধরে হাসছে। ইচ্ছে করছে সব দাঁত ভেঙে দেই, কিভাবে হাসছে। সত্যিই কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না। ভাবি তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে। বুঝতেছি না। ওই জান্নাত, ফাইজলামি না করে বলো কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচিটাকে দেখি মিটি মিটি হাসছে। আর মনে মনে ভাবছে, এখন কেমন লাগে? রাতে আমাকে ঠকানোর ফল। পিচিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এভাবেই দিন পার। সন্ধেবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতে ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে। কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাটাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছর রিলেশনশিপ, কিভাবে বলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সেই জীবনে কি করব? সাথীর মুখে সুসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে, আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পেছন দিকে তাকাতেই দেখি পিচিটা আমার পেছনে দাঁড়ানো। চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ, দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই শাকচুনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি শ্বশুরকে সব বলবো। বলবো যে তুমি এক শাকচুন্নিকে বলেছো তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দেবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ? আমি বাবাকে ঠিকই বলে দেব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসর রাতে কিছু করেছো? না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিকমতো বিড়াল মারতে। এখন আবার লিপ কিসও করতে যাচ্ছ না।
আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দেব। বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাহিরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলেছে। তারপর জান্নাতকে আমি বললাম বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরল সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের করে বেশি ভালোবাসলাম, আছি আমার না। কেন যে আল্লাহ তাআলাকে আমাকে এইসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? আমি আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না, সেই জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করবো। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছ কেন? তুমি না আমার প্রাণ, আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আছিস। আমি একটু বকে নেবে? কাঁদতে কাঁদতে কতটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে, পাগলামিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটা চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবেই জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো, আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাঁই। জানো কাব্য, প্রতি রাতেই স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, তাও না প্লিজ? তারপর আমি পাগড়িটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলছো ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ওমা গো ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, হয় পিচ্চিমে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো।
এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনী আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। হ্যাঁ পিচি, আর একবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হিঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিল। যখনই খাবার মুখে দিব তখনই বলল, আপু বাবা, মীরা মাও খায়নি। মীরা বলেছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো সারাদিন এত করে বলার পরেও কিচ্ছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চিমের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মীরা, তুমি খাওনি এখনো? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দেবে, কালকের মতো শাড়ি পরিয়ে দেবে। জানো তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পিচিটাকে খাটে শুতে দিয়ে এদিকে পিচিটা খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতেই আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে পিচিটার মুখে এসে পড়ছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয়। না দেখলে হয়তো আমার অজানাই থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা একটা বাজতেই মীরা ঘুম থেকে ওঠে। সুন্দরভাবে অজু করে দুরাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দাটা তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। এ বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরদিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না কিছু। সাথী কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তারপর আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতর ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মাঝে ট্রেন আসবে
এদিকে আমি সাদিকে ডাকছি, সাদি তো চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, আর বাইক পড়ে আমার গায়ের উপর। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চিঁচিয়ে ডাকছি, তারপরেও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানো। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি, তারপর আল্লাহর নাম নিয়ে বাইক জোরে একটা ধাক্কা দিতে বাইক সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে। এদিকে এখন আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখন যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আড়াশো শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। কাবু, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমি না এই জীবনকে নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নাও? কেন কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সেই স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তো বা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাত আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে, একটু জড়িয়ে নাও না প্লিজ। দাও না প্লিজ কাব্য। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গালবে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টো বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতে অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে, আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে? ছেলেরা কিরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীর জ্ঞান জ্ঞান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে।
অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোনো ছেলে থাকে, আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই, ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? হ্যাঁ, আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করা প্ল্যান করছিস। আমি তোকে এ মাসেই ডিভোর্স দিব। একদমই কথাটা বলে নিলাম। তাকিয়ে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি। ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম, আর কিছুই না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে আছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণের চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে উজু করে শ্বশুরের দেয়া কুরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে কেঁদে কেঁদে নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। আয়, কি হচ্ছে? ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ! করে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরামা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু, রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপর আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে, কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছনে তাকিয়ে দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, এমন একটি ওড়না গলায় পড়ছে। এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একটি রাত আপনার বুকে ঘুমোতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন। ফোন ধরতেই সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম। আর এগুলো খাওয়ার সাথে সাথে আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথী ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু, আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল। আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরার আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। আমার নেশা এখনও লেগে আছে। মীরা আজ সুন্দর করে সেজেছে খুব। চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়।
কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কিরকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে। চোখে কাজল দেওয়াতে আরো মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতে আমি মীরাকে একটা হ্যাচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ঘটনায় আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাতে পারবে, যার নাম হবে তোমার পছন্দের নাম অনুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচিটা এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি একটু মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মেয়েরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম। কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরদিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা, এটা খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যে বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, আমি জানি গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়েও ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিবে। আমার কথাটা শোনার সাথে সাথেই মীরা আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চায় আপনি আরও একটা বিয়ে করেন। আমি কখনো কোনো দিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না, প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে। শুধু আমাকে ডিভোর্স দিয়েন না, আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃ পরিচয়ে বড় হোক। প্লিজ একটা এতিমকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা, কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করবো তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থানটা সবার ওপরে, পারবো না আমি তোমার বুকে পা রেখে ওই সন্তানকে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের অন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারের মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে।
তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে নিয়ে বিয়ে করার পরে আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন কেন আল্লাহ তোমায় আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটা যে আমার শেষ ঠিকানা, তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলেই আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছু ভাগ করতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে করতে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে মুখে আমার থাকার কথা সে মুখে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সেই স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রী মীরাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমি না, আমি এই জীবন কি করব বলো? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোঁচ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? মীরা বলে উঠল, হ্যাঁ বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। কথাটা বলার পর পিচিটার দিকে তাকিয়ে দেখি পিচি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতে দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। চোখ খুলে দেখি পিচিটা আমার বুকে। চাঁদের আলো পিচিটার মুখে এসে পড়ছে, চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। পিচিটা শাড়ি করে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মীরা শাড়ি পরে ঘুমোতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়। তাহলে আজ ইচ্ছে করে এমন করছে। তবে পিচিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন যাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দেয়। কিন্তু এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ! মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করেছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন যাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নিই। হয়তো মীরা সৃষ্টিই হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কচলিয়ে কচলিয়ে উঠল। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না খুব ভয় করছিল, আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেবিল! না না, ডেবিল না, শুধু ডেবিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে। আরো কত জায়গায় করেছি, বলতে হবে না? আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন। এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যে বলতে লজ্জা করে না?
তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না? বিয়ে করছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচিটার কথা শুনে নিচের দিকে তাকাতেই দেখি চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জোরে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়েই তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরেও কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে আমি খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো, মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে, কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি। পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথে কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দেন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দেন, তবুও তো দাসী হয়ে আপনার হাতে স্পর্শটা পাবো। আর বিছানায় আসি, কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই ইতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কতগুলো বলতেছিল, আর চোখ থেকে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারায় মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানা বাড়ি চলে গেলে সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে? আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্তি করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে যেও। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে ভাবো তোমার সারা জীবনের জন্য, কবে তোমায় তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দিই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব। তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাঁপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথী বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মনোজাত ধরে আছে। মাঝে মাঝে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমের একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের ওপরে জমিনের নিচে আমার আর কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তো তুমি তোমার কাছে নিলে,
আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে যদি তোমার এতই ভালো লাগে তাহলে দাও আরো কষ্ট। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে না, আর আমি এতটাই অভাগী, জন্ম নেবার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? আর কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি দেখতে তোমার খুব বেশি ভালো লাগে। আর যে আমি পারছি না। হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দেবে? দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না। আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে। 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ও আমার আল্লাহ, আমার স্বামীর ওপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার উপাস থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখের পানি এসে গেল। পেছন দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কাব্বু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাব্বু, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, তাহলে ফলকাটা ছুরি দিয়ে বলেছি, এটা আমি তোমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি শত অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো হাজারো বছর বেঁচে থাকার ইচ্ছে জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। এই কাব্বু, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাবো সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্বু, তোমার একটা কথা বলে রাগ করবে না তো? কি বলবে বলো? আমি একটা পাপ্পি দিবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখি হিটলারটারে ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতে ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখন আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথী চোখ কচলিয়ে কচলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? সাথী একটু ভয় পেয়ে বলল, যা হবার হবে, বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবা, সাথী আমার বান্ধবী,
এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত। ও আচ্ছা, সাথীমা তুমি কিছু মনে করো না, কাব্য বাবা এমনই, সবকিছু সন্দেহের চোখে দেখে। আন্টি আমি কিছু মনে করিনি, আমার আজ তাড়া আছে, এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজে ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে দিয়ে যাবার জন্য বের হলেই সাথী ফোন দেয়, জিজ্ঞেস করে, কাব্য বাবু কোথায় তুমি? এই তো আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে, লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এজন্য আপনাকে কল দিলাম। প্লিজ মেয়েটা যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথে হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাত্রে সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এজন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথক্রিয়া ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। তাদের কথোপকথন সুজীব যাকে সাথীর ভাই হিসেবে চিনতাম। ইস আমার বুঝি লজ্জা করে না? কথাটা বলে সুজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সুজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে সব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাইছে কাল নাগিনীকে খুন করে এখন মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসত, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে, আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকায় চলে যাও, আর তা এই মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথী। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি, এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে। কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
আল্লাহর উপর ভরসা রাখ, তিনিই সব কিছু ঠিক করে দিবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলল, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীরা ফোন দিয়েছে। শত অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম অপাশ থেকে। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটা বড্ড বেশি মিস করছে। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে মুখটা চিনচিন ব্যথা করছে। এতগুলো। আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কিছু না বলেই কালনাগিনীটার ফোন কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কালনাগিনীটা নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না শরীরে। কি হলো বাবু? তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো আর নেই। চলো না বিয়ে করে নিই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন, খুব ইচ্ছে করে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করবে না? আমি যে তোমাকে নিজে থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কাপু কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল সাথী। এমন চেহারা দেখে যে কেউ কাল নাগিনটার মায়া পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব। কথাগুলো শুনে পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথী আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু রাগ করে না, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীবার সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নাই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসর ছিল। বাসরাত সব নারীর জীবনেই শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমি বাসরাতে স্বামীর হাতে স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না, সে কিভাবে সুখী হবে? প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, আমি অভাগী একা একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সংগ্রাম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বলে, মুহূর্তে আমার পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। আমার স্বামী বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আমি আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো। বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময় সুখী হয়, তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি পেছন দিকে তাকাতে দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আর আমার কিছুই মনে নেই। পরদিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালা ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি।
শালার পড়ালেখা করে নিজে পাগল হয়েছে, এখন আমাকে পাগল বলে, কত বড় সাহস। আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মীরার সাথে? কথাটা বলে একটা কিসের যেন ইনজেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আসছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আবারও সেই ঘুমের রাজ্যে। আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপর মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে, আর এই 5 বছরে আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকেদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি, এখন এই বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্যও আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমোতে দেয় না। মীরার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে এ যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলেই প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আর আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরি। কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না, রাইসা নামের অর্থ হলো রানী। মামনি, আমি না তোমার টিচার, টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কানে ধরো, নইলে ফাইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝোনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে। তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিসি। স্যার, আজকে আসি। বলতেই হঠাৎ দিকে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে তুলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। তারপর লোকটা রাইসার রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আর যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকু বড়ই হতো।
তখন নিজের অজান্তেই চোখের পাতা ভিজে উঠল, আর সাথে সাথেই মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভেতর, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটা কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুন্নির প্রচুর ব্লাড যায়, মাথার অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবে। কথাটা বলেই কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমার নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিরে কাব্য, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতে আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো কাব্য। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, সাথে আঙ্কেল আন্টি জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছো এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তে তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ায় শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পড়ে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তখন মুহূর্তে মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমার রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানায় দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেয় কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, এটা মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মীরা আবার বেঁচে আছে।
মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরার নাম ধরে ডাকতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো, তাই অন্যদিক ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার সাজতে এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। আমি পেছনের দিকে তাকাতেই দেখি মীরা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় প্রায় তাদের বাসায় নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তো একদিন অফিসে যাওয়ার পথে মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতে বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে নিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে, প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজওয়ান রফিক, আপনার মীরাকে। আর আপনি কি বলছেন এসব? আপনি এসব বলতে আমাকে এখানে এনেছেন? ছি, লজ্জা করে না আপনার? প্লিজ, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যে বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে 2টা। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যে বলছো। আমার মন কখনো মিথ্যে বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথে মীরা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তাই এখন বোঝার বাকি রইল না আমার। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে, তারপরে আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, না হলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শিখেননি? মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথাটা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি। তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, আর ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার মীরা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে দৃষ্টান্ত করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পেছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কলিজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তায় একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে।
নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে আমায়, আর বলছে, প্লিজ ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা। তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে মিরাজ আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করেই কাব্যর বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কথা বলছিস না কেন? বাবা, কাব্য। কাব্য, কি হয়েছে কাব্যর? বাবা, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হাসপাতালে আসেন। এদিকে মীরার মুখে কাব্যর বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল, কই গো কাব্যর মা, চলো হসপিটালে যেতে হবে আমাদের। কাব্যের অ্যাক্সিডেন্টে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবা? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশনের থিয়েটারে নিয়ে গেছে মীরা। কাঁদছে। রফিক সাহেবও আসছে মীরাকে বোঝাচ্ছে। মীরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ও যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা কাব্যকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাবার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতে মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার, বলেন আমার স্বামী কেমন আছেন? ওর কিছু হবে না তো? প্লিজ ডাক্তার, চুপ করে থাকবেন না। কিন্তু ডাক্তার চোখ থেকে পানি ছিঁড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এখন আমাদের আর কিছুই করার নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্যর কেবিনে ঢুকতেই বুকটা হুবহু করে কেঁদে দিল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যর মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমার ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও আমায়। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছ তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে। জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো আর সামনে পায়ে চুমু খেতে লাগলো। এদিকে পিছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে। তারপর মীরার কাঁধে হাত রেখে বলল, বোন প্লিজ এইভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহকে রাখো। নার্সের কথা শুনে কাব্যর পা ছেড়ে দিলাম। কলিজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল রাইসা নাকি খুব কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম, হসপিটালে আসার সময় আপনার হাতে এই ডায়েরিটা ছিল। তারপর মীরা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাকেই কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে যখন ফোনে বলছিলে যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য, তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকেই বাবার ছবি দেখে বলেছো ওটা তোমার বাবা।
যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবাইয়ের কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন ছেলেমেয়েরা বাবার কোলে চড়ে তখন তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি, আমার খুব কষ্ট হতো তখন। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমায় মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাব্যের কথা মনে পড়ছে। রফিক ভাইও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মিয়া। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা গুজিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতে আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরে পাতা উল্টাতেই, ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমোতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। যেন মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়। তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে। এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? যেন খুব ইচ্ছে করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিতে, শান্ত করতে আমারই প্রাণ। এরা জানো, আজ একটা বাচ্চা মেয়েকে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। যেন এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। যেন পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হচ্ছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনেছিলাম ওটা তুমি মীরা নাও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসবো। আমি যার পারছি না মীরা, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকেই দিয়ে গেলাম। যেন খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মীরা। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মীরার। মীরার আজকে একটা কথা মিথ্যার জন্যই কাব্যর মৃত্যু কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে, মীরার কানে বারবার বাজছে কাব্যর লেখা শেষগুলো কথাগুলো। মীরা এসব ভাবছিল, আর তখনই হঠাৎ বাহিরে কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি রুমের বাহিরেই এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিচ্ছু হবে না। প্লিজ কান্না করো না মা, খেয়ে নাও। কান্না চেপে বলল মীরা, আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে আমি খাবো না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখেই মীরা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল,
ভাইয়া কাব্য বাঁচবে না। কাব্যকে ছাড়া আমিও যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে ছোটোবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতে হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের একটা মেয়ে কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলে। তুই আমার ছোটোবেলার হারিয়ে যাওয়া বোন মীরা। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ির নিচে পিষতে হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই তখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে। দৌড়ে বুকে টেনে নিয়ে সন্ত্রাসী ছিলাম। মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটাকে রক্ত আমার শার্টে ভিজে যাচ্ছিল তখন বুঝছি আপন মানুষের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরার বানিয়ে কাব্যর বাড়িতে পাঠাই, আর ঋষি পাই তার মাকে। ঋষি বাবার রকির ভাইয়ার সাথে সব প্ল্যান করি, কিন্তু এই জন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে দিয়ে গাড়ি চালাতে বলল, মম চলো না বাবার কাছে। আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবস করতে হবে। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই কাব্যর বাবার সাথে দেখা হয়। মারে কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে হারিয়ে দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই তুমি আমাকে বুকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামুনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি। কথা বলবে না একদম, বাবাই রাগ করবে। ও বাবাই তুমি জানো মা আমার জন্য তোমার জন্য কত কান্না করে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটা ছবিতে। বাবাই স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি সব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে। প্লিজ বাবা কথা বলো, আর চুপ করে থেকো না। আমাকে বুকে নাও না, তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই এত অভিমান কিসের তোমার? হ্যাঁ মাও কাঁদছে বাবাই। বাবা মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমিয়ে ঘুরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে। কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আমার বুকের মধ্যে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসেই দেখতে কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখে পানি ছিঁড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছুই করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডাক্তারের কথাটা শুনে মীরা হসপিটালে ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর সবাই বাবাই করে ডাকছে। রাইসা কান্না দেখে সবাই কাঁদছে। কাব্য স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না। যা ভেবেছিলাম তাই হলো। বাবাই ও বাবাই কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই।
আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না? ও আল্লাহ, তুমি তো বলেছে ছোট্ট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রহ করতে হয় না, পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাকে বলো আমার সাথে কথা বলতে। আমি আমি কথা বলতে বলতে বাবাই আর চুপ করে থাকতে পারে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার কষ্ট হচ্ছে না বুঝি? বাবাই, ও বাবাই, বাবাই কথা বলো। মা, মা দেখো, বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবে কাব্যের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যের চলে যাওয়ার দিকে। মীরার কলিজা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য সারা জীবনের মতো হারিয়ে ফেলল কাব্যকে মীরার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে, উত্তর যে মীরার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে মীরা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যের বাবা মীরাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়ে দিচ্ছে। বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে ছাড়া আমি মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখেছিস, কাব্য বেঁচে আছে, ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরেও তুই ওকে ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। তারপর মীরা দৌড়ে কাব্যের বেডে গিয়ে দেখে রাইসা কাব্যের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যের কপালে চুমু দিয়ে কাব্যের পা ধরে কাটতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো আমি তোমাকে ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এইভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে আমার রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালে মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি, মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবাহারা করো না আল্লাহ। সন্তান কাজে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দাবান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায়, আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যের বেডে। মীরা গিয়ে দেখে কাব্যের অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডাক্তার এসে বলল, সরি কাব্য, আর ফিরবে না। কথাটা বলেই ডক্টর চলে গেল। সাথে সাথেই মীরা চিল্লিয়ে বলছে আর কাঁদছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথেই কাব্যের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকই যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না।
এসব বলছে আর কাব্যের পা জোরে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরল। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলল, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যেমন পিচ্চি বউটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বলেই কাব্যের বুকে মুখ লুকালো মীরা। হ্যাঁ, কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে সব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথেই মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো বাসরাত বাকি, আর আমি এখন কিন্তু আর পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবাই শুধু মাকে আদর করবে, আমায় করবে না? তারপর আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।